হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমরা শিক্ষামূলক কিছু ভিডিও বানিয়ে থাকি। এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। সেই সাথে সাথে অবশ্যই ভিডিওগুলো লাইক করো, শেয়ার এবং সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের মধ্যে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিজিক্স এর একটা পার্ট, কার্য ক্ষমতা শক্তি বা ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। এই ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এই পার্টটা টোটালি আমরা দুটো ভাগে আলোচনা করব। আজকে আমরা প্রথম ভাগে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ওয়ার্ক এবং পাওয়ার, এই বিষয়টা আমরা আলোচনা করব। তো ওয়ার্ক কাকে বলছে? আমরা যদি ওয়ার্ক বা কাজ বলে থাকি, আমরা যে কোনো ধরনের যে কাজ করছি সেটাকে আমরা ওয়ার্ক ডান বলতে পারি। অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি, আমি হাঁটছি, আমি খাবার খাচ্ছি, এগুলোই হচ্ছে এক একটা কাজ। কিন্তু যদি আমরা ফিজিক্সের ভাষাতে বলতে চাই, বিজ্ঞানের ভাষাতে বলতে চাই, তখন কিন্তু এগুলোকে বলা হচ্ছে না কাজ। ওখানে কি বলা হচ্ছে বা ফিজিক্সের ভাষা অনুযায়ী আমি কি বলতে পারি না, যখন কোন একটা বস্তুর উপরে একটা বল প্রযুক্ত হচ্ছে, একটা বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে তার উপরে, এবং এই প্রযুক্ত বলের প্রভাবে যদি সেই বস্তুটার সরণ ঘটে, তখন আমরা বলতে পারি কি যে হ্যাঁ, ওই যে প্রযুক্ত বল সেটা একটা কার্য করেছে বা একটা ওয়ার্ক ডান হয়েছে। এক্সাম্পল কি না, এক্সাম্পল হচ্ছে কোন একটা বস্তু একটা জায়গায় ফিক্সড অবস্থানে আছে, তার উপরে আমরা একটা বাহ্যিকভাবে বল প্রয়োগ করছি। আমরা ক্যারাম খেলবার সময় একটা গুটিতে স্ট্রাইক করছি, যখন স্ট্রাইক করছি সেই যে গুটিটা আছে সেই গুটিটার কি হচ্ছে, একটা সরণ ঘটছে, তার একটা ডিসপ্লেসমেন্ট ঘটছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে হ্যাঁ, এটা একটা আমরা কার্য করেছি বা একটা কার্য করা হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম কি যে কার্য মানে হচ্ছে একটা বল প্রযুক্ত হবে, বা আমরা লিখতে পারি ওয়ার্ক ডান এর মানেটা কি হচ্ছে, একটা বল প্রযুক্ত হবে, প্রযুক্ত বল থাকবে এবং তার সাথে সাথে একটা সরণ ঘটবে। এবার তাহলে ওয়ার্ক ডান এর যদি আমরা পরিমাপ করতে চাই, এর পরিমাপ কি হবে? এর পরিমাপ হবে যে বলটা প্রযুক্ত হয়েছে এবং তার সাপেক্ষে বা তার প্রভাবে প্রয়োগবিন্দুর যে সরণটা ঘটেছে, বলে যে প্রয়োগবিন্দু তার যে সরণটা ঘটেছে তার যে গুণফলটা, সেটাকে বলা হচ্ছে কি ওয়ার্ক ডান এর পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি ওয়ার্ক ডান সমান হচ্ছে কি এফ ইন্টু এস, যেখানে এফ মানে হচ্ছে কি প্রযুক্ত বল এবং এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা যে সরণটা ঘটেছে। কি ক্ষেত্রে? যখন এই একটা বস্তু হয়তো আছে, এই বস্তুটা একটা বাহ্যিক এফ বল দ্বারা একে ফোর্সটা দেওয়া হচ্ছে, ফোর্সটা দেওয়ার ফলে এই বস্তুটা এখানকে এসছে, অর্থাৎ এই এস পরিমাণে এর কি ঘটেছে, একটা সরণ ঘটেছে সেই অভিমুখে, অর্থাৎ যে অভিমুখে বলটা প্রযুক্ত হয়েছে ঠিক সেই অভিমুখী তার যদি এই সরণটা ঘটে, তখন আমরা তার পরিমাপটাকে কি লিখছি, W বা ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হচ্ছে F ইন্টু এস। এবার বিষয় হচ্ছে যদি দেখা যায় যে বলের প্রয়োগবিন্দু সরণ এবং প্রযুক্ত বল এই দুটোর মধ্যে একটা কোণ সৃষ্টি হয়েছে, এখানে কি একটা সরলরেখা বরাবর বা একই অভিমুখে কাজটা করছিল, কিন্তু যদি ইনকেস সেই জিনিসটা না হয়, অর্থাৎ বল যেদিকে প্রযুক্ত হয়েছে এবং সরণ যেদিকে ঘটছে এই দুটোর মধ্যে যদি একটা কোণ তৈরি হয়, কিরকম একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কি, আমরা রোলার দেখেছি, যখন মাঠ ফ্ল্যাট করা হচ্ছে তখন রোলারটাকে ব্যবহার করা হয়। সেই রোলারটাকে আমরা যদি তার উপরে বল প্রযুক্ত করা হয়, কিভাবে প্রযুক্ত করা হয়? এটা হচ্ছে রোলার এর একটা চাকা, যে চাকাটাকে আমরা নিয়ে যাচ্ছি, তার উপরে কি করছে, একটা কোণ বরাবর কিন্তু আমরা বলটাকে প্রয়োগ করি এবং তার সরণ ঘটছে কি এই অভিমুখে, তার সরণ ঘটছে এই অভিমুখে বা সমতল বরাবর তার যে সরণটা ঘটছে সেটা যদি এস হয় এবং আমরা যে বলটা প্রয়োগ করছি সেটা এফ হয়, তাদের মধ্যে কি করছে, একটা কোণ ক্রিয়েট করছে, একটা কোণ তৈরি করছে, এই একটা কোণ থিটা তৈরি করছে। এই ক্ষেত্রে আমরা কি করব, বলের এই থিটা উপাংশটা নেব বা অনুভূমিক তল বরাবর সেটা যে ওই বলটার যে একটা উপাংশ সেটাকে নেব, অর্থাৎ এর cos থিটার মানটাকে নেব। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে ওয়ার্ক ডান বা W is equal to F into S into cos থিটা, অর্থাৎ তার আমরা cos থিটার মানটাকে নিচ্ছি। এটা হচ্ছে টোটাল তাহলে আমাদের ওয়ার্ক ডান এর পরিমাণ F into S into cos থিটা। যদি দেখা যায় যে একই অভিমুখ বরাবর হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে সেখানে cos থিটার মানটা হয়ে যাবে কত, 0। cos 0 এর মান আমরা জানি কত, 1। cos 0 মান হচ্ছে 1। ফলে দেখা যাচ্ছে কি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমরা পুরোটাকেই সলিউশন করতে পারছি। যদি কোনো একটা কোণ তৈরি করে তখন আমরা তার থিটার মানটাকে নিচ্ছি। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের ওয়ার্ক ডান এর পরিমাপ করার ফর্মুলা। সেই ফর্মুলাটা কি না, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হচ্ছে F ইনটু S ইনটু cos থিটা। নেক্সট আসছে এর ইউনিট যদি আমরা বলি বা এর একক যদি আমরা বলতে চাই, এর একক কি হবে?
যখন আমরা কার্য এর বা ওয়ার্ক ডান এর একক বলতে চাইছি, এর দু ধরনের একক ব্যবহার করা হয় বা এর এককটা দু ধরনের হচ্ছে। একটা বলা হচ্ছে কি পরম একক এবং আরেকটাকে বলা হচ্ছে তার অভিকর্ষীয় একক। পরম একক যদি বলি আমরা, পরম এককের মধ্যে কি কি আসছে আমরা আগে দেখে নেব। একে বলে পরম একক বা অ্যাবসলিউট ইউনিট। তো অ্যাবসলিউট ইউনিটের মধ্যে আমরা জানি কি একক নির্ণয় করে দুটো পদ্ধতি আমরা প্রধানত ব্যবহার করে থাকি, সিজিএস এবং হচ্ছে এসআই। সেই সিজিএস পদ্ধতিতে যদি আমরা এর এককটাকে নির্ণয় করতে চাই, আমরা যদি এর ফর্মুলাটার দিকে একবার দেখি, ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম না W সমান হচ্ছে F ইনটু S। তাহলে স্বাভাবিক W সমান যদি আমরা F ইনটু S পাই, F মানে হচ্ছে একটা ফোর্স, F অর্থাৎ একটা ফোর্সকে বোঝাচ্ছে, ফোর্সের একক হচ্ছে কি ডাইন, এবং S মানে একটা দূরত্ব বোঝাচ্ছে, দূরত্বের সিজিএস একক হচ্ছে কি সেন্টিমিটার। তাহলে F ইনটু S অর্থাৎ ডাইন ইনটু সেন্টিমিটার। এখান থেকে আমরা বলতে পারি কি যে এর সিজিএস একক যেটা, সেই সিজিএস এককটা আমরা বলতে পারি কত, ডাইন সেমি বা ডাইন সেন্টিমিটার। এটাকে একটা ব্যবহারিক নাম দেওয়া হচ্ছে, একটা নাম দিয়ে একে উল্লেখ করা হচ্ছে, সেটা হচ্ছে কি আর্ক। তাহলে এর আমরা সিজিএস একক, অ্যাবসলিউট সিজিএস একক বলতে পারি ডাইন সেন্টিমিটার বা আর্ক। একই রকম ভাবে আমরা যদি এসআই এককটাকে নির্ণয় করতে চাই, এসআই একক যখন আমরা নির্ণয় করছি, এসআই এককটা কি হবে না আমরা জানি বল ইনটু তার সরণ, সেটা হচ্ছে ওয়ার্ক ডান এর পরিমাণ। তাহলে বল এর এসআই একক হচ্ছে নিউটন এবং সরণ বা ডিসপ্লেসমেন্ট এর এসআই একক হচ্ছে কি মিটার। তাহলে যখন আমরা এসআই এককের কথা বলছি, সেই ক্ষেত্রে এককটা কি হয়ে যাবে নিউটন মিটার। এই নিউটন মিটারটাকে আমরা জুল এই একক দ্বারা প্রকাশ করি, বা নিউটন মিটার এবং জুল হচ্ছে একই একক, এটাকে আমরা জুল দ্বারা সংক্ষেপে প্রকাশ করি। তাহলে আমরা দুটো একক পেয়ে গেলাম, পরম একক বা অ্যাবসলিউট ইউনিট। কি কি? সিজিএস পদ্ধতি হয়ে যাচ্ছে আর্ক বা ডাইন সেন্টিমিটার, এবং এসআই পদ্ধতি হয়ে যাচ্ছে কি জুল বা নিউটন মিটার। এবার যদি আমরা এই দুটোর মধ্যে একটা রিলেশন দেখবার চেষ্টা করি, যে বলের যে দুটো ওয়ার্ক ডান, এই যে দুটো আমরা একক পেলাম, এর মধ্যে রিলেশনটা কি হবে, আমরা লিখতে পারি কি 1 জুল। 1 জুল মানে আমরা কি জানি যে 1 নিউটন বল প্রয়োগ করে যদি কোনো একটা বস্তুর 1 মিটার সরণ ঘটে, তখন সেটাকে বলা হয় কি 1 জুল পরিমাণে কার্য। তাহলে 1 নিউটন বল প্রয়োগ হচ্ছে এবং তার জন্য সরণ ঘটছে কত 1 মিটার। ফলে 1 জুল সমান আমরা লিখতে পারি কি না 1 নিউটন মাল্টিপ্লাই 1 মিটার। 1 নিউটন ইন্টু 1 মিটার আমরা লিখছি। এবার নিউটন মানে হচ্ছে বলের একক, বলের আরেকটা একক হয় সেটা হচ্ছে ডাইন। নিউটন এবং ডাইন এদের মধ্যে সম্পর্কটা আমরা জানি কি 1 নিউটন ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত 1 নিউটন ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন। এবং 1 মিটার, 1 মিটার সমান আমরা জানি কত 100 সেন্টিমিটার বা 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। যখন এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করছি 10 টু দি পাওয়ার 5 এবং 10 টু দি পাওয়ার 2, আমরা জানি কি এই ক্ষেত্রে যখন আমরা গুণ করছি তাদের যে পাওয়ারগুলো থাকে সেগুলো যোগ হয়ে যায়, অ্যাড হয়। আমরা টোটাল লিখতে পারি কত 10 টু দি পাওয়ার 7, 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 7, 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। এবার আমরা যদি খেয়াল করি যে ডাইন সেন্টিমিটার বা ডাইন সেমি, সেটাকে কিন্তু আমরা আর্ক বলে থাকি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে আমরা এখান থেকে একটা রিলেশন পেলাম, সেটা হচ্ছে কি 1 জুল ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্ক। এটা হচ্ছে কার্য এর যে পরম একক যে দুটো আমরা ব্যবহার করছি জুল এবং আর্ক, তাদের মধ্যেকার সম্পর্ক। তাহলে আমরা পরম এককগুলো সম্পর্কে জানলাম। এখন একটা টাইপ আমাদের বাকি থেকে গেল, সেটা কি সেটা হচ্ছে অভিকর্ষীয় একক। সেই অভিকর্ষীয় এককগুলো কি কি হয় এবার আমরা একটু দেখে নেব। অভিকর্ষীয় একক সেগুলোর মধ্যে আমরা দেখবো কি বা গ্র্যাভিটেশনাল ইউনিট যেগুলো হয়, তার সিজিএস পদ্ধতিতে যদি আমরা এককটা দেখি, সিজিএস পদ্ধতিতে এর একক হলো কি গ্রাম সেন্টিমিটার।
এবারে এই গ্রাম সেন্টিমিটার পর্যাপ্ত পরিমাণে ওয়ার্ক ডান আমরা কাকে বলবো? যদি দেখা যায় যে 1 গ্রাম ভরের কোন একটা বস্তুকে আমরা অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলছি, তাহলে আমরা যতটা পরিমাণে কার্য করছি সেটাকে বলা হচ্ছে কি 1 গ্রাম সেন্টিমিটার। এসআই পদ্ধতির এককটা কি হবে? এসআই পদ্ধতি হয়ে যাবে কি কেজি মিটার। অর্থাৎ 1 কেজি ভরের কোন একটা বস্তুকে যদি আমরা অভিকর্ষের বিরুদ্ধে বা পৃথিবীর যে টান, সেই টানের বিরুদ্ধে আমরা যদি তাকে 1 মিটার উপরে তুলি, তখন আমরা যতটা পরিমাণে কার্য করছি সেটাকে বলা হচ্ছে কি 1 কেজি মিটার পরিমাণে কার্য। তাহলে আমরা বলের যে এককগুলো হয় সেগুলো সম্পর্কে জানলাম। এবার এখান থেকে আমরা বলের কয়েকটা টাইপ একটু জেনে দেবো। যেমন নাম্বার 1 হচ্ছে কি বলের দ্বারা কার্য। তো এই বলের দ্বারা কার্য জিনিসটা কি? অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে, বস্তুটা যে সরণটা ঘটছে সরণটাও সেই অভিমুখী ঘটছে, তখন সেটাকে বলা হচ্ছে কি বলের দ্বারা কার্য। যেমন আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি কি যে কোনো কিছু একটা বস্তুকে আমরা কি করছি একটা নির্দিষ্ট উচ্চতার থেকে ফেলে দিয়েছি, উপর থেকে তাকে বস্তুটাকে ফেলে দিচ্ছি, সেটা কি হচ্ছে পৃথিবীর যে অভিকর্ষজ টান, সেই অভিকর্ষজ টানের প্রভাবে বা অভিকর্ষজ যে বল যে তার প্রভাবে সে নিচের দিকে আসছে। এখানে দেখা যাচ্ছে বল কোন দিকে প্রযুক্ত হচ্ছে না পৃথিবীর কেন্দ্র অভিমুখে, এবং বস্তুটা যে সরণ ঘটছে সেটা হচ্ছে কি পৃথিবীর কেন্দ্রের অভিমুখে। এটাকে আমরা একটা বলতে পারি কি বলের দ্বারা কার্য। তাহলে এক্সাম্পল হিসেবে হচ্ছে কি কোন একটা বস্তু ভূপৃষ্ঠে এসে পতিত হচ্ছে, সেটা হচ্ছে বলের দ্বারা কার্য। নেক্সট আমরা একটা বলতে পারি কি বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্য কি হবে? যদি দেখা যায় বল যেদিকে প্রযুক্ত হচ্ছে বস্তুটার সরণ তার বিপরীত অভিমুখে ঘটছে, তখন সেটাকে বলা হচ্ছে কি বলের বিরুদ্ধে কার্য। কিরকম? যদি দেখা যায় যে আমরা কোন একটা পাথর আছে, কোনো কিছু একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে তুলছি, সেই বস্তুটাকে যখন আমরা উপরের দিকে তুলছি আমরা জানি কি পৃথিবী তার অভিকর্ষজ কারণের জন্য বা অভিকর্ষজ বলের প্রভাবে তাকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে সে আকর্ষণ করে তার মধ্যে অভিকর্ষজ বলটা প্রযুক্ত হচ্ছে, সেটা আকর্ষণ করছে কিভাবে না পৃথিবীর কেন্দ্র দিকে, কিন্তু বস্তুটা সরণ ঘটছে কোন দিকে? কেন্দ্রের বিপরীত অভিমুখে তার সরণ ঘটছে। সেটাই হচ্ছে কি বলের বিপরীত অভিমুখে কার্য হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কি বলের বিরুদ্ধে কার্য। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, বলের দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কার্য। এখানে আরেকটা বিষয় আমরা একটু উল্লেখ করবো, সেটা হচ্ছে কি কার্যহীন বল। অর্থাৎ যেখানে কি হয়েছে বল প্রযুক্ত হয়েছে কিন্তু কোন রকম কোনো কার্য হয়নি। আমরা কার্যের ডেফিনেশন অনুযায়ী বললাম কি বল প্রযুক্ত হচ্ছে, তার ফলে যদি বস্তুটা সরণ ঘটে তখন সেটা বলা হচ্ছে কি একটা কার্য করছে। কার্যহীন বল কখন হচ্ছে? যদি দেখা যায় যে বল প্রযুক্ত হয়েছে কিন্তু তার কোনো সরণ ঘটেনি, তখন সেটা কিন্তু একটা কার্যহীন বল হয়ে যাবে। কারণ কার্য সমান আমরা জানি কি বল ইনটু সরণ, তাহলে সরণের মান যদি 0 হয় অবশ্যই সেটা একটা কার্যহীন বল হবে। এক্সাম্পল কি আমরা কি করছি একটা দেওয়ালে ধাক্কা মারছি বা একটা দেওয়ালকে আমরা যখন ঠেলছি, দেওয়ালকে আমরা যখন ধাক্কা মারছি আমরা সেখানে কিন্তু একটা বল প্রযুক্ত করছি, কিন্তু সেই দেওয়ালটার কিন্তু কোনো রকম কোনো সরণ ঘটছে না বা দেওয়ালটা সরে চলে যাচ্ছে না। ফলে দেখা যাচ্ছে যে সরণ ইজ ইকুয়াল টু হচ্ছে 0। যেহেতু সরণটা 0 সেহেতু এটা হয়ে যাচ্ছে কি এটা কার্যহীন বল। তাহলে কার্যহীন বলের মধ্যে ফার্স্ট আমরা একটা পেলাম, যদি দেখা যায় সরণ ইজ ইকুয়াল টু হচ্ছে 0, সরণের মানটা 0 হলে সেটা একটা কার্যহীন বল হবে। আরেকটা পদ্ধতিতে আমাদের কার্যহীন বল হয় বা আরেকটা কারণের জন্য হতে পারে। কিরকম না আমরা দেখেছি যে ওয়ার্ক ডান এর ফর্মুলা হচ্ছে W ইন্টু S ইন্টু cos থিটা। তাহলে এই cos থিটা যে থিটার মানটা যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0। W সমান হচ্ছে F S cos থিটা। ইন কেস থিটা যদি 90 ডিগ্রি হয় তখন হয়ে যায় কত cos 90 ডিগ্রি, তখন হয়ে যায় 0, কারণ cos 90 ডিগ্রি মান আমরা জানি কত 0। তাহলে cos 90 কখন হবে? যদি দেখা যায় যে বলের যে প্রয়োগ বিন্দুটা অর্থাৎ যে অভিমুখে বল প্রযুক্ত হয়েছে এবং যে অভিমুখে বস্তুটা সরণ ঘটছে এই দুটোর মধ্যে যদি একটা সমকোণ তৈরি হয় তখনও কিন্তু একটা কার্যহীন বল সৃষ্টি হবে। বলের প্রয়োগ বিন্দু এবং তার অভিমুখ যেটা বস্তুর সরণের অভিমুখ সেখানে যদি একটা সমকোণ তৈরি হয়। এক্সাম্পল কি না আমরা কোনো একটা বস্তুকে নিয়ে ভূপৃষ্ঠ বরাবর পৃথিবীর উপর দিয়ে ভূপৃষ্ঠ বরাবর হেঁটে যাচ্ছি, যখন আমরা ভূপৃষ্ঠ বরাবর হেঁটে যাচ্ছি তখন সেই ক্ষেত্রে কি করছে সেই বস্তুটাকে পৃথিবী কি করছে তার কিন্তু কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাহলে সেই বস্তুটা পৃথিবীর কেন্দ্র অভিমুখে একটা বল অনুভব করছে, কিন্তু
তার সরণটা কোন দিকে ঘটছে, তার সরণ ঘটছে সেই বলটা সাপেক্ষে আমরা যদি বলি একটা সমকোণ বরাবর তার একটা সরণ ঘটছে। অর্থাৎ ওই বস্তুটা তাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে এবং বস্তুটার সরণ ঘটছে কোন দিকে, তার সাথে একটা সমকোণ বরাবর। অর্থাৎ এখানে যে কোণটা তৈরি করছে সেটা কি করছে, একটা সমকোণ তৈরি করছে। 90 ডিগ্রিতে cos 90 ডিগ্রির মান কত হয়, 0। ফলে এই ক্ষেত্রেও কিন্তু একটা কার্যহীন বল সৃষ্টি হচ্ছে। তাহলে কার্যহীন বলের নাম্বার 1 কারণ যদি হয় যে সরণ ইজ ইকুয়াল টু 0, নম্বর 2 কারণ আমরা এটা বলতে পারি কি না, প্রযুক্ত বল এবং যে সরণটা তাদের মধ্যবর্তী কোণ যদি সমকোণ হয়। লিখতে পারি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ সমকোণ। সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হতে পারে বা এই কার্যহীন বল এই জিনিসটা হয়। তাহলে এখান থেকে আমরা কার্য টোটাল জিনিসটা সম্পর্কে জানতে পারলাম। সেটা হচ্ছে কি, কার্য মানে হচ্ছে বল প্রযুক্ত হচ্ছে এবং তার সাথে সাথে তার একটা সরণ ঘটছে, তখন সেটাকে বলা হচ্ছে কি কার্য। তার এককগুলো জানলাম, তার এককগুলো কি কি হয় এবং এককের পরিমাণগুলো কি কি। যেমন আমরা বলছি যে আর্ক, যখন বলছি এক ডাইন বল প্রযুক্ত হলে যদি 1 সেন্টিমিটার সরণ ঘটে তখন সেটাকে বলা হচ্ছে কি 1 আর্ক পরিমাণে কার্য। একই রকম ভাবে জুল এর সমান কি হচ্ছে, 1 নিউটন বল প্রয়োগ করলে 1 মিটার সরণ ঘটছে, তখন সেটা হচ্ছে 1 নিউটন। জুল এবং নিউটন এর সম্পর্কটা আমরা, জুল এবং হচ্ছে আর্ক এর সম্পর্কটা আমরা জানলাম যে 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্ক। সেই সাথে সাথে তার অভিকর্ষজ এককগুলো জানলাম এবং আরো একটা বিষয় হচ্ছে বলের দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কার্য। ও আরেকটা বিষয় সেটা হচ্ছে কি কার্যহীন বল, অর্থাৎ যেখানে বল ঠিক প্রযুক্ত হচ্ছে কিন্তু কোন রকম কোনো কার্য হচ্ছে না। টোটাল এই জিনিসটা আমরা জানি। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার। এই কার্য সম্পর্কে জানলাম, পরবর্তী বিষয় হচ্ছে পাওয়ার। পাওয়ার মানে হচ্ছে বা ক্ষমতা, বাংলায় যেটা বলে ক্ষমতা। সেই পাওয়ার বা ক্ষমতা মানে হচ্ছে কার্য করার হারকে আমাদের পাওয়ার বলা হয়। অর্থাৎ যখন আমরা কোনো একটা কার্য করছি, একটা নির্দিষ্ট পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে, সেটা প্রতি একক সময়ে কি হারে হয়েছে সেটাকে বলা হচ্ছে তার পাওয়ার বা তার ক্ষমতা। দুটো বস্তু তাদের মধ্যে কার হয়তো দেখা গেল তার ওয়ার্ক ডানটা সেম করলো কিন্তু তাদের সময়টা হেরফের করছে, কোন একটা যন্ত্র বলতে পারি কোন একটা মেশিন সেটা কিন্তু তুলনামূলক কম সময় করছে, তাহলে তার কিন্তু পাওয়ারটা তুলনামূলকভাবে বেশি হবে। তাহলে পাওয়ার আমরা সমান লিখতে পারি is equal to হচ্ছে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই হচ্ছে টাইম, অর্থাৎ কার্য ডিভাইডেড বাই সময়। সেই যে অনুপাতটা বা সেই ভাগটা সেটাকে বলা হচ্ছে কি পাওয়ার বলা হয়। কার্য করার হারটাকে পাওয়ার বলছে। তাহলে এর যদি আমরা ইউনিট গুলো বলি, ইউনিট গুলো কি কি হবে, এখানেও কি দুই রকম ইউনিট হচ্ছে, একটা হচ্ছে অ্যাবসলিউট ইউনিট আর হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। তাহলে অ্যাবসলিউট ইউনিট গুলো আমরা যদি ফার্স্ট দেখি, সেই অ্যাবসলিউট ইউনিটের মধ্যে ফার্স্ট আমরা দেখছি কি সিজিএস ইউনিটটাকে আমরা দেখছি। ওখানে আমরা সিজিএস ইউনিট পেয়েছিলাম কি আর্ক। এখানে কি করছে ডিভাইডেড বাই সময় টাইম হয়ে যাচ্ছে, কারণ আমরা দেখেছি পাওয়ার সমান হচ্ছে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। তাহলে এখানে এর সিজিএস এককটা হয়ে যাবে কি আর্ক ডিভাইডেড বাই সেকেন্ড বা আর্ক পার সেকেন্ড হয়ে গেল কি এর সিজিএস একক। এসআই পদ্ধতিতে যদি আমরা এককটা বলি, এসআই পদ্ধতিতে আমরা ওই ক্ষেত্রে একক পেয়েছিলাম কি জুল, এখানে তার হয়ে যাবে কি সেটা জুল পার সেকেন্ড। একই রকম ভাবে আমরা অ্যাবসলিউট দুটো ইউনিট পেয়ে গেলাম কি আর্ক পার সেকেন্ড এবং হচ্ছে জুল পার সেকেন্ড। এবারে এই জুল পার সেকেন্ড এটাকে নরমালি ওয়াট বলে প্রকাশ করা হয়। জুল পার সেকেন্ড এটাকে ওয়াট বলে প্রকাশ করে। কিরকম, 1 সেকেন্ড সময়ে যদি 1 জুল কার্য করেছে তখন সেটাকে বলা হচ্ছে 1 জুল পার সেকেন্ড বা 1 ওয়াট বলা হচ্ছে। সিজিএস পদ্ধতির ক্ষেত্রেও তাই, 1 সেকেন্ড সময়ে যদি 1 আর্ক কার্য করে তখন সেটা বলা হচ্ছে কি 1 আর্ক পার সেকেন্ড। নেক্সট আমরা যদি গ্র্যাভিটেশনাল ইউনিটগুলোকে দেখি, গ্র্যাভিটেশনাল ইউনিট বা অভিকর্ষীয় ইউনিট বা এককগুলো আমরা কি কি পাবো, সিজিএস পদ্ধতিতে যদি দেখি, সিজিএস পদ্ধতিতে আমরা কার্যে পেয়েছিলাম কি গ্রাম সেন্টিমিটার, এখানে আমরা পাবো কি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এবং এসআই পদ্ধতিতে আমরা যদি দেখি, যে এসআই পদ্ধতিতে আমরা ওই ক্ষেত্রে পেয়েছিলাম কি
কেজি মিটার, এখানে তাহলে কি হয়ে যাবে কি কেজি মিটার পার সেকেন্ড। এইভাবে আমরা কি এর এককগুলোকেও কিন্তু নির্ণয় করতে পারছি। আমরা যদি ফর্মুলাটা জানি যে পাওয়ার সমান হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম, সেখান থেকে এর আমরা কিন্তু এককগুলোকেও সহজেই নির্ণয় করতে পারবো বা এককগুলোকে আমরা এখান থেকে বের করতে পারবো। এবার বিষয় হচ্ছে আমরা যদি একটা প্রবলেম দেখি বা একটা বিষয় দেখি, যখন আমরা কিন্তু পাওয়ারটা তুলনা করছি, দুটো বস্তু বা দুটো মেশিন বলতে পারি, দুজন ব্যক্তি বলতে পারি, তাদের মধ্যে পাওয়ারটা যদি আমরা কম বেশি তুলনা করতে চাই, কিরকম আমরা ধরে নিচ্ছি কি এ এবং বি দুটো আলাদা ব্যক্তি। এ এবং বি দুজন আলাদা ব্যক্তি, ধরে নিচ্ছি কি দুজনেই কি করছে 500 জুল পরিমাণে কার্য করেছে। এ সমান এর কাজ হচ্ছে 500 জুল এবং বি সেও কি করেছে 500 জুল পরিমাণে কার্য করেছে, দুজনেই কার্যের পরিমাণটা হচ্ছে কিন্তু সেম। এবার বিষয় হলো ধরে নিচ্ছি এর এই কাজটা করতে সময় লেগেছিল কত 10 সেকেন্ড সময় লেগেছে এবং বি যে তার এই কাজটা করতে সময় লেগেছে 20 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এখান থেকে আমরা ওয়ার্ক ডান পেলাম, টাইম পেয়ে গেছি দুজন কাটি। যদি আমরা দুজনের পাওয়ারটাকে কম্পেয়ার করব, পাওয়ারটা পরিমাণটা বের করতে চাই, তাহলে এ যে আছে এ এর পাওয়ার কি আসবে W/T বা হয়ে যাবে কত 500 ডিভাইডেড বাই 10 বা 50 জুল পার সেকেন্ড, যেটাকে আমরা ওয়াটও বলতে পারি, বা লিখতে পারি কত 50 ওয়াট হয়ে গেল। বি এর যদি আমরা পাওয়ারটাকে নির্ণয় করতে চাই কত আসবে না 500 ডিভাইডেড বাই 20 বা যদি আমরা ক্যালকুলেশন করি 25 জুল পার সেকেন্ড বা হলো কত 25 ওয়াট। তো দেখা গেল কি এই ক্ষেত্রে দুজনের ওয়ার্ক ডান যেটা আছে বা কার্য যে করেছে, কার্য করার পরিমাণটি কিন্তু দুজনেরই সেম, দুজনেরই কিন্তু 500 জুল পরিমাণ করে কার্য করেছে, কিন্তু তাদের পাওয়ার যখন আমি দেখছি এ এর পাওয়ার আসছে কত 50 ওয়াট, বি তার পাওয়ার আসছে কত 25 ওয়াট। ফলে আমরা বলতে পারি যে এখানে এ ব্যক্তি যে আছে বা এ যে বস্তুটা আছে এ ব্যক্তি আমরা বলতে পারি সে কি করছে, সে কিন্তু তার যে পাওয়ারটা কার্য করার যে তার হার বা তার যে ক্ষমতা তার পাওয়ার সেটা কিন্তু বি এর তুলনায় হচ্ছে বেশি। যদি বা তাদের কার্যকরের টোটাল পরিমাণটা হচ্ছে সেম, কিন্তু এ এর পাওয়ারটা হচ্ছে তুলনামূলকভাবে কিন্তু বি এর তুলনায় হচ্ছে বেশি। এটা হচ্ছে টোটাল পাওয়ার সম্পর্কে আমরা জানলাম, যেখানে পাওয়ারের ফর্মুলাটা আমরা বলতে পারছি কি ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম, এর আমরা এককগুলো জানলাম এবং পাওয়ার রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু আমরা কি এই ফর্মুলা অনুযায়ী সলভ করতে পারবো। আজকের আলোচনাতে আমরা ওয়ার্ক পাওয়ার এন্ড এনার্জি এর মধ্যে ওয়ার্ক এবং পাওয়ার মেইনলি এই দুটো বিষয়কে আমরা আলোচনা করলাম। নেক্সট এই যে পার্টটা হবে সেখানে আমরা এনার্জি এই বিষয়টাকে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।